হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রতিদিনের ন্যায় আবারও চলে এলাম আমি বাসুদেব। আমাদের আজকের আলোচ্য বিষয় জারক এবং বিজারক, যেটা আমাদের ভীষণ আতঙ্কের একটা নাম। আমাদের প্রায়ই ইন্টারমিডিয়েট হোক, অ্যাডমিশন টেস্ট হোক, সকল ক্ষেত্রেই বিভিন্ন প্রকার প্রবলেম সমস্যার সম্মুখীন হতে হয় এই জারক এবং বিজারকের জন্য। তো আমি আজকে এতটুকু কথা দিতে পারি, এই 5-10 মিনিট তোমরা যদি আমার সাথে থাকো, আজকের পর থেকে চিরতরের জন্য জারক বিজারক এটা তোমার মাথা থেকে সমস্যার কারণ হিসেবে দূর হয়ে যাবে। তো নাও চট করে শুরু করা যাক জারক ও বিজারক। ভাইয়া, তার আগে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জারক বিজারক শেখার সাথে না জারণ সংখ্যাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমি ধরে নিচ্ছি তোমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারো, আর যদি না পেরে থাকো তাহলে চট করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, যেন নেক্সট ক্লাসটা আমি জারণ বিজারণের উপরে নিতে পারি। কিংবা তোমাদের যদি ইন্ডিভিজুয়ালি কোনো টপিকস এর উপরে প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আমি তাহলে চেষ্টা করব সেই টপিকস গুলোর এক একটা ভিডিও করে আমার এই চ্যানেলে আপলোড দিতে, যেন তোমাদের সকল সমস্যা দূর হয়ে যায় এবং তোমাদের এই চলার পথটা মসৃণ হয়ে যায়। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক জারক বিজারক। তো জারক বিজারক বোঝার জন্য আমাদেরকে শুধু দুইটা শব্দ মনে রাখতে হবে ভাই। কয়টা শব্দ? দুইটা শব্দ। কি? একটা হচ্ছে, শব্দটা হচ্ছে কি দেখো, ব ফর ব। জাস্ট এতটুকু মনে রাখলে আজীবনকের জন্য জারক বিজারক তোমার জীবন থেকে শেষ হয়ে যাবে। ব ফর ব মানে উদ্ভট একটা শব্দ, তাই না? এটা দ্বারা আমরা কি শিখতে পারি? হ্যাঁ, এই বতে হচ্ছে বাড়লে, বতে হচ্ছে বাড়লে, আর এই বয় হচ্ছে বিজারক। ভীষণ মজা না ভাইয়া? হ্যাঁ, জাস্ট এতটুকুই মনে রাখতে হবে যে কি, ব ফর ব। যখনই ব ফর ব তোমার মাথায় আসবে তখনই মাথায় চলে আসবে ব ফর ব মানে কি, বাড়লে বিজারক। কি বাড়লে বিজারক? যার জারণ সংখ্যা বাড়বে সেটাই বিজারক হবে। তাহলে জারক খুঁজার দরকার আছে আমার? নাই। যার কমবে সেটা জারক, মানে যেটা বিজারক হবে তার অপোজিটটা কি হবে? অবশ্যই জারক হয়ে যাবে, রাইট? আচ্ছা, এতটুকু বুঝলেই হবে। আমরা কি শিখবো? ব ফর ব। আচ্ছা, তো এইবার আমরা এই রিলেটেড কিছু কোশ্চেন যেগুলো ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে সেগুলো আমরা একটু সলভ করবো। ধরো প্রথমে এইটা, এখন এর আমরা মনে হতে পারে যে এই বিক্রিয়ায় কোশ্চেন ছিল এখানে কোনটা জারক কোনটা বিজারক হিসেবে কাজ করে, কিংবা কোনটা বিজারক। তো সেক্ষেত্রে আমি কি করব, আমাকে বুঝতে হবে যে এর কোনটা জারণ সংখ্যা আমি নির্ণয় করবো, তাই তো? তো মনে রাখতে হবে সেন্ট্রাল অ্যাটম মানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সবসময় আমাদের নির্ণয় করতে হবে। কেন্দ্রীয় পরমাণু কোনটা হবে ভাইয়া? আবার কি পেছে লাগাইলেন? কেন্দ্রীয় পরমাণু মানে যে যোজনী বেশি। তো এই যোজনী যদি তোমার প্রবলেম হয় তাহলে আমি মৌল সময়ের পর্যায়ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধন যখন পড়াবো তখন এটা চমৎকার ভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এই যে দেখো হ্যালোজেনের যোজনী কত? 1। আর এই আয়রনের যোজনী কত? 2 অথবা 3। এর যোজনী বেশি, এই জন্য আয়রন এখানে কেন্দ্রীয় পরমাণু। তো আয়রন যদি কেন্দ্রীয় পরমাণু হয়, আমরা জানি যে কোনো যৌগের জারণ সংখ্যা তার চার্জের সমান। তো ধরি আয়রনের জারণ সংখ্যা কত? এক্স। হ্যালোজেনের কত? -1। তাহলে মাইনাস হ্যালোজেন আছে কয়টা? দুইটা। প্লাস -1 ইন্টু 2। আচ্ছা, এইটা এবার এই যৌগের চার্জ কত দেখো তো? এই যৌগের চার্জ হচ্ছে 0 ইকুয়াল টু 0। সেক্ষেত্রে আয়রনের জারণ সংখ্যা আমি এখানে কত বললাম? +2। এটা নিয়ে তো আমার কোনো প্রবলেম নাই। ব্যাস। এবং স্বাভাবিক অবস্থায় কোনো মৌল যদি থাকে তাহলে তার জারণ সংখ্যা কত হয়ে যায়? 0 হয়ে যায়। এটা তো স্বাভাবিক অবস্থায়, কারোর সাথে বন্ড ফর্মেশন করেনি। এবার এইখানে এসে দেখো আয়রনের জারণ সংখ্যা কত হয়ে গেছে। ধরি আয়রনের জারণ সংখ্যা এক্স, হ্যালোজেনের জারণ সংখ্যা -1। আছে কয়টা? তিনটা। 1 ইন্টু 3 ইকুয়াল টু কত? 4 0। এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে বলো তো? +3। তার মানে এইবার দেখো আয়রনের জারণ সংখ্যা এখানে ছিল +2, এই পাশে এসে কত হয়ে গেছে? +3। তাহলে বাড়ছে না? হ্যাঁ, এই জন্য এটা কি হয়ে যাবে ভাইয়া? বিজারক। দেখো ভীষণ মজা, আগেই বলছি ব ফর ব বাড়লে বিজারক। দেখো হাইড্রোজেন এখানে 0 অবস্থায় আছে, তার কারণ কি? এটা নিউট্রাল। আয়োডিনও 0। তাহলে এইখানে ধরি হাইড্রোজেনের জারণ সংখ্যা এক্স, হ্যালো আয়োডিন একটা -1, তাহলে কত হবে? 0। এক্স ইকাল টু কত হয়ে যাচ্ছে? +1। দেখো এইখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, তাহলে আয়োডিনের -1। সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? ছিল 0 হয়ে গেছে +1। এই জন্য হাইড্রোজেন এখানে কি হয়ে যাবে? বিজারক। এবার ধরো এটা ঢাকা ইউনিভার্সিটি 8-9 সাল, খুলনা ইউনিভার্সিটি 18-19 সালে এসেছে। বলছে এই বিক্রিয়ায় কোনটা জারক এবং কোনটা বিজারক হিসেবে কাজ করে। তো আমি পানি তো আর জীবনে এইখানে জারক বিজারক হবে না, এই দুইটার যে কোনো একটা হবে আর কি। হ্যাঁ, তো দেখো সেক্ষেত্রে আমি পানি তো মাধ্যম, এই ক্ষেত্রে আমি সালফারের জারণ সংখ্যা বের করবো। ধরি সালফারের জারণ সংখ্যা এক্স, অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2। অক্সিজেন এখানে আছে কয়টা? দুইটা। তাহলে দুইটার জন্য কত? -4 ইকুয়াল টু কি হয়ে যাবে? এর চার্জ দেখো 0, এই জন্য 0। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে বলো ভাইয়া? 4। তাহলে সালফারের জারণ সংখ্যা এখানে +4। এবার আমি উৎপাদে খুঁজবো কোন জায়গায় সালফার আছে। এইখানে আছে? নাই। এখানে আছে? নাই। কোথায় আছে? এখানে আছে। তাহলে এইখানে সালফারের জারণ সংখ্যা কত? ধরি এক্স। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। +2। অক্সিজেনের কত? -2। তাহলে সাইডের জন্য -8। এর কোনো চার্জ আছে দেখো তো?
এর কোনো চার্জ নাই, এর জন্য কত হয়ে গেল 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি কত পেয়ে গেলাম, x = +6। তাহলে এই সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত, +6। এখানে ছিল কত, সালফারের 4 হয়ে গেছে +6, এই জন্য বাড়ছে। সুতরাং এইটা কি, এইটা হলো বিজারক। আমার মনে হয় আজকের পর থেকে তোমাদের জারক কোনটা বিজারক এগুলোতে কোনো প্রবলেম হওয়ার কথা না। এই আমাদের একটা টাইপ চলে গেল। ভাই নিরাশ হওয়ার কিছু নাই, আরো কিছু শিখবো আজকের ক্লাসে আমরা। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বলবে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন প্রায়ই আমাদের পরীক্ষায় এসে থাকে, কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়। তো এর জন্য আমাকে মনে রাখতে হবে ছোট্ট একটা কথা। কথাটা কি, যার জারণ সংখ্যা পরিবর্তন হবে, মানে যে বিক্রিয়ায় উৎপাদে এবং বিক্রিয়কে একই মূল্যের জারণ সংখ্যা চেঞ্জ হচ্ছে, সেটা জারণ বিজারণ বিক্রিয়া। আর যদি চেঞ্জ নাই হয় তাহলে তো জারণ বিক্রিয়া হবে না। ব্যাস, সোজা হিসেব। তো আমি এই ক্ষেত্রে লক্ষ্য করি, দেখো এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl, এখানে সোডিয়ামের জারণ সংখ্যা কত, ধাতুর জারণ সংখ্যা সবসময় তার গ্রুপ সংখ্যা সমান। দেখো সোডিয়াম গ্রুপ 1 এর মৌল, হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে নিয়ে, এই জন্য এর জারণ সংখ্যা +1, তাহলে এটা হচ্ছে -1। এবার দেখবো সোডিয়াম কোথায় আছে, এইখানে আছে। দেখো হ্যালোজেনের -1, তার মানে এর কত হচ্ছে +1। তার মানে কি এখানে জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটছে, ঘটেনি, এই জন্য এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি চিন্তা করে দেখি, দেখো এখানে কেন্দ্র পরমাণু কোনটা, সালফার। কারণ কি, সোডিয়ামের যোজনী 1, অক্সিজেনের 2, সালফারের 6। এই জন্য যেহেতু যার যোজনী বেশি সেটা কেন্দ্র পরমাণু। ধরি সালফারের x, সালফার আছে কয়টা ভাইয়া, 2টা, 2টার জন্য 2x, প্লাস সোডিয়ামের 1, সোডিয়াম আছে কয়টা, 2টা, তাহলে 1 × 2, প্লাস অক্সিজেন আছে কয়টা, 3টা, অক্সিজেনের কত, -2, -2 × 3। এদের সমষ্টি কি হবে, আগেই বলছি একটা যৌগের জারণ সংখ্যা সমষ্টি তার চার্জের সমান। দেখো তো এর চার্জ কিছু আছে নাকি, নাই, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাবে ভাইয়া, 0। তাহলে এক্ষেত্রে ক্যালকুলেশন করে 2x সমান আমি কত পাচ্ছি, দেখো তো +2 - 6 = 0। তার মানে এখান থেকে আমি x এর মান পেয়ে যাচ্ছি কত, +2। এখানে সালফারের জারণ সংখ্যা কত, +2। এইবার আমি খুঁজবো উৎপাদে কোন জায়গায় সালফার আছে, এখানে আছে, নাই, এইখানে আছে, তাই তো। ধরি এখানে সালফারের জারণ সংখ্যা কত, x, সাইডের জন্য 4x, অক্সিজেনের কত, -2, 6টার জন্য -12, প্লাস সোডিয়ামের কত, +1, দুটোর জন্য +2 = 0। তার মানে এখানে 4x = কত হয়ে যাচ্ছে বলতো, 10, x = কত হয়ে যাচ্ছে, 2.5। দেখো তো জারণ সংখ্যা বাড়ছে কিনা, এখানে ছিল +2, এখানে কত হয়ে গেল, 2.5। জারণ সংখ্যা বাড়ছে না, হ্যাঁ, অর্থাৎ জারণ সংখ্যার পরিবর্তন ঘটছে। সুতরাং এটা জারণ বিজারণ বিক্রিয়া। এই দুইটা প্যাটার্ন থেকে একটা মার্ক তুমি সুনিশ্চিত পেয়ে যাবে। এখন আমাদের অতিরিক্ত যদি কোনো কিছু পড়তে হয়, আমি কেন রিস্ক নেবো, ছোট্ট একটু জিনিস পড়লে যদি মার্ক পেয়ে যায়, তো সেটা হচ্ছে এখান থেকে যদি মানে অ্যাজ ইউজুয়াল কোশ্চেন না করে একটু ডিফিকাল্ট কোশ্চেন করে, যদি বলে নিচের কোনটি কোনটি একই সাথে জারক এবং বিজারক হিসেবে কাজ করে, এই টাইপের কোশ্চেনের জন্য আমাকে কি করতে হবে, একটা ছন্দ মনে রাখতে হবে। ছন্দটা কি ভাইয়া, চট করে লিখে ফেলি, ও সাথী, কারণ আমার সাথী আছে নাকি, মাইন্ড করা যাবে না। হ্যাঁ, জাস্ট আমরা পড়াশোনার সুবিধার্থে এটা ইউজ করছি আর কি। ও সাথী ফিরবে না হায়, ও সাথী ফিরবে না হায়। আচ্ছা, এই ওতে হচ্ছে ওজন, সাথীতে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এই ফিরবে, এই ফিরবে, ফিরবেতে ফেরাস সালফেট, আর নাতে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অক্সাইড, আর হাইতে হাইড্রোজেন পারঅক্সাইড আর হাইড্রোজেন সালফাইড। এইগুলো হচ্ছে একই সাথে জারক এবং বিজারক হিসেবে কাজ করে। আমার মনে হয় আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। তো এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও, যাতে এই ক্লাসটা পেয়ে তোমার মতো তোমাদের কোনো বন্ধু উপকৃত হতে পারে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে রসায়ন বিদ্যুৎ দূর করার জন্য। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল সবার জন্য। দেখা হবে বিজয়ে।